ফাংশন অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। আজকে যে কোশ্চেনটার আনসার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের কার্যাবলী কি। দেখো তোমাদের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের যারা সিইউ বিকম সেকেন্ড সেমিস্টারে এক্সাম দেবে তাদের তোমাদের যে পেপারটা আছে মার্কেটিং অ্যান্ড হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, তারই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে এই হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটা। এই ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে আমরা যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে তার মধ্যে একটা আমি আলোচনা করেছি আগে, এরপর আজকে সেকেন্ড আলোচনা করছি, সেটা হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ফাংশন কি। তাহলে ফাংশনটা লেখার আগে তোমরা ছোট্ট করে একটু বলে দাও না, হোয়াট ইজ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ছোট্ট করে একটু ইন্ট্রোডাকশন দিয়ে দাও। তাহলে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট হচ্ছে এমন একটি ব্যবস্থাপনার প্রসেস যে প্রসেসের সাহায্যে আমরা যে ওয়ার্কফোর্স বা যে এমপ্লয়ি বা যে ম্যান পাওয়ারকে ইউজ করছি তাদেরকে অতি সহজে সায়েন্টিফিক ওয়েতে আমরা কিভাবে ইউজ করব, সেই ইউজ করার প্রসেসটার নামই হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, যাতে তাদের থেকে আমরা ম্যাক্সিমাম তাদের প্রোডাকশনটা পাই এবং সেখানে সমস্ত রকম আমরা ওয়েলথ যে ব্যবহার করছি, যে সম্পদ ব্যবহার করছি, তার ওয়েস্টেজও যাতে কম হয়। তাহলে সেই প্রসেসটার নামই হচ্ছে, টোটাল প্রসেসটার নামই হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের মধ্যে দিয়ে আমরা কি করব, আমাদের ওয়ার্কফোর্সের প্রোডাক্টিভিটিকে ইনক্রিজ করব এবং এত স্মুথলি করব তারা কোনো রকম বার্ডেন মনে করবে না, বার্ডেন না মনে করেও তারা কিন্তু প্রোডাক্টিভিটি বাড়াবে আমাদের যে সমস্ত ওয়ার্কফোর্স আমরা ইউজ করছি। তাহলে সেই ওয়ার্কফোর্সকে আমরা যখন ইউজ করব তখন ইউজ করার সময় আমরা ম্যাক্সিমাম তাদের দিয়ে যে কাজটা করিয়ে নেব, সেই করিয়ে নেওয়ার প্রসেসটার নামই হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। তাহলে এর ফাংশন কি, এর ফাংশন কি দেখো, ফাংশনটাকে আমরা তিনটে ক্যাটাগরিতে ভাগ করেছি। একটা, 1 নম্বর বলেছি ম্যানেজারিয়াল ফাংশন, 2 নম্বর বলেছি অপারেটিভ ফাংশন, 3 নম্বর বলেছি অ্যাডভাইসারি ফাংশন। এই তিনটে ওইখানটা জায়গা ছিল না বলে এই 5টা করে দিয়েছে, এই তিনটে মেন ফাংশন। এবার এই ফাংশনের মধ্যে কি কি করতে হয়, প্রথমে 1 নম্বরে দেখো আমরা যেটা বলেছি ম্যানেজারিয়াল ফাংশন, সেই ম্যানেজারিয়াল ফাংশনে প্রথমে 1 নম্বর প্ল্যানিং করতে হয়। প্ল্যান তৈরি করতে হয় যে আমরা আমাদের যে ওয়ার্কফোর্স আছে সেই ওয়ার্কফোর্সকে বা আমাদের এমপ্লয়ি যে আছে, কর্মী যে আছে, সেই কর্মীদের কিভাবে আমরা ট্যাকেল করব, কি প্রসেসে তাদেরকে আমরা কাজে ইউজ করব এবং তাদের থেকে ম্যাক্সিমাম আমরা আউটপুটটা বের করে নেব, সেটার প্ল্যানিং পরিকল্পনা আগে থেকে করতে হয়। সেই পরিকল্পনাটা কিন্তু এর প্রথম ধাপ, যেটা কিন্তু ম্যানেজারিয়ালে মানে ম্যানেজমেন্টে যারা থাকে তারা কিন্তু এই প্ল্যানিংটা তৈরি করে। ঠিক আছে, এরপর প্ল্যানিং এর পর আমাদের সংগঠিতকরণ বা অর্গানাইজিং। অর্গানাইজিং হচ্ছে আমরা কি করব, আমাদের যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টকে পরিচালনা করার জন্য একটা তো সংগঠনের দরকার, কারা পরিচালনা করবে, কোন পদে কে থাকবে, কে কাদেরকে পরিচালনা করবে, কে কার উপর কাজের দায়িত্ব দিয়ে দেবে, সেই কাজের জবাবদিহি কে কার কাছে করবে, সেই সমস্ত আমরা যে তৈরি করি সেটা কি একটা সংগঠন। তাহলে সেই সংগঠনটা তৈরি করতে হবে, তৈরি করে সেখানে আমাদের স্টাফিংটা করতে হবে, সেখানে আমাদের দায়িত্বটা, কাজের দায়িত্বটা তুলে দিতে হবে বিভিন্ন জনের হাতে। তাহলে সেই একটা অর্গানাইজিং বডিটা কিরকম হবে সেটা কিন্তু আমাদের সেকেন্ড কাজ। কাদের দিয়ে আমরা কাজটা করাবো, কারা আমাদের পরিচালনায় অংশগ্রহণ করবে এবং কারা আমাদের যে প্ল্যানিং সেই প্ল্যানিংটাকে বাস্তবে রূপায়িত করবে, করার দায়িত্ব যাদের উপর তুলে দেব তারা থাকবে অর্গানাইজেশনে। আর তাদের দিয়ে যে বডিটা আমরা তৈরি করব, তাদের নিয়ে যে বডিটা তৈরি করব, সেই বডিটাই হচ্ছে আমাদের বলি কি অর্গানাইজেশন। ঠিক আছে, তাহলে নেক্সট কাজ হচ্ছে অর্গানাইজিং। তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে নির্দেশদান বা ডিরেক্টিং। ডিরেক্টিং হচ্ছে এবার আমরা আমাদের তো স্ট্রাকচারে কারা থাকবে, অর্গানাইজেশনে কারা থাকবে, সংগঠনে কারা থাকবে সেটা ঠিক করে নিলাম। এরপর হচ্ছে ডিরেক্ট করব, তাদের নির্দেশদান করব যে তারা কিভাবে কাজটা করবে, আমাদের মূল উদ্দেশ্য কি, মূল অবজেক্টিভ কি, মেন অবজেক্টিভ কি, এবং সেখানে আমরা কাজটা কি সময়ের মধ্যে, কতটা সময়ের মধ্যে করব, কতজনকে দিয়ে করাবো, এবং কতটা কষ্টের মধ্যে আমরা করার চেষ্টা করব, সেই সমস্তগুলো আমরা প্ল্যানিংয়ে যে সমস্ত করে রেখেছি, প্ল্যানগুলো পরিকল্পনায় যা করে রেখেছি সেইটা কিন্তু এবার নির্দেশ দেবে। নির্দেশ দেবে কে বলতো, টপ ম্যানেজমেন্টে যে বসে আছে, টপ ম্যানেজমেন্টে সে নির্দেশ দেবে তার সাবঅর্ডিনেটের যারা আছে বা তার লোয়ারে যারা আছে বা মধ্যম স্তরের ম্যানেজমেন্ট বা দ্বিতীয় স্তরের ম্যানেজমেন্টে যারা আছে তাদেরকে ডিরেক্ট করবে যে তোমরা এইভাবে কাজটাকে করো। নেক্সট হচ্ছে কন্ট্রোলিং। এবার কিন্তু আমরা কাজের তো দায়িত্ব দিয়ে দিলাম, কাজের দায়িত্ব দিয়ে সবাইকে যদি ছেড়ে দিই, যে যার মতো ইচ্ছা মতো কাজ করতে থাকে, যাকে পারচেজ ডিপার্টমেন্টের দায়িত্ব দিয়েছি সে পারচেজ দেখছে, সেলস ডিপার্টমেন্টের দায়িত্ব দিয়েছি সে সেলস দেখছে, তাদেরকে সবাইকে ছেড়ে দিয়েছি, তাদের উপর কোনো নিয়ন্ত্রণ রাখেনি, তাহলে কিন্তু দেখা যাবে কাজ কিন্তু ভন্ডুল হয়ে যাবে।
আর যেখানে কর্মী ব্যবস্থাপনার ব্যাপার আছে, যেখানে কর্মী, অসংখ্য কর্মী কাজ করছে, বিভিন্ন ডিপার্টমেন্টে কর্মীরা কাজ করছে, তাদের টপে যে বসে আছে তাকে যদি আমরা নিয়ন্ত্রণ না করি, সে তো তার লোয়ার লেভেলকে নিয়ন্ত্রণ করবে না। তাহলে সেখানে কিন্তু নিয়ন্ত্রণ রাখতেই হবে, যে আমাদের যে প্ল্যানিং সেই অনুযায়ী কাজটা এগোচ্ছে কিনা সেটা কিন্তু লক্ষ্যও করতে হবে। এবং যদি সেখান থেকে তাদের যে দায়িত্বের পরিসীমা, সেই পরিসীমা পার হয়ে গণ্ডি পেরিয়ে চলে যায়, সেখানে কিন্তু আটকাতে হবে। তাহলে নিয়ন্ত্রণ হচ্ছে তার পরের কাজ। তাহলে এই কাজগুলো কারা করে? ম্যানেজমেন্টে যারা থাকে তারা করে। সেই জন্য এইগুলোকে বলা হয়, এই চারটে কাজকে বলা হয় ম্যানেজারিয়াল ফাংশন। নেক্সট হচ্ছে অপারেটিভ ফাংশন। অপারেটিভ ফাংশন এইটাই হচ্ছে এবার মেন কাজ। এবার অপারেশন চালু হবে। তো ম্যানেজমেন্টের কাজ হলো এইটা। এরপরে অপারেশনে যারা থাকবে তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে 1 নম্বর হচ্ছে রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেকশন। তাহলে তোমাদের কাজ যাদের দিয়ে করাবে তাদের রিক্রুট করতে হবে, তো কর্মী সংগ্রহ করতে হবে। তো কর্মী সংগ্রহ করে তাকে আমাদের কর্মী নির্বাচনও করে নিতে হবে। রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে দিয়ে আমাদের নির্বাচন করে নিতে হবে কে কোন পদে থাকবে, কে কোনটায় দক্ষ, সেটা দেখে তার মাপকাঠিটা অনুযায়ী তাকে তার পদের দায়িত্ব দেওয়া হবে। ঠিক আছে? তাহলে সেই রিক্রুটমেন্টটা আউটসোর্স থেকেও হতে পারে, আবার ইন্টারনালও হতে পারে। বাইরে থেকেও কর্মী আমরা নিয়োগ করতে পারি, বা আমাদের ইন্টারনাল সোর্স যে আছে সেখান থেকেও নিয়োগ করতে পারি। আবার তাদের দক্ষতা যাচাই করে তারপরে তাদেরকে আমরা সিলেক্ট করে নিয়ে তাদেরকে আমরা বিভিন্ন পদের দায়িত্ব দেব। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের অপারেটিভ ফাংশনের আমাদের প্রথম কাজ। নেক্সট হচ্ছে জব অ্যানালিসিস। আমাদের কাজের বিশ্লেষণ করতে হবে, যে কাজটা কি করা হবে, কাজটা কতটা করতে হবে, কি সময়ে করতে হবে, কাদের দিয়ে করতে হবে এবং কতটা কষ্টের মধ্যে করতে হবে, সেটা কিন্তু আমাদের এই জব অ্যানালিসিসের মধ্যে আমরা প্রথমে অ্যানালিসিস করে নেব, যে ওইখানে ওই কাজটা করতে গেলে কতজন আমাদের কর্মী লাগবে, তাদের কি সময়ের মধ্যে কাজ দেওয়া হবে, কতটা কাজ তারা করতে পারবে একটা দিনে, সেইগুলো সমস্ত এই জব অ্যানালিসিসে করা থাকে। সেখানে কিন্তু আমাদের দেখবে আমাদের দুটো সমীক্ষা আমাদের করতে হবে, একটা গতি সমীক্ষা, একটা সময় সমীক্ষা। এই গতি সমীক্ষা, সময় সমীক্ষা কিন্তু এই জব অ্যানালিসিসে করা হয়। তারপরে একটা স্টাফ অফিসের মধ্যে যে সমস্ত স্টাফরা থাকে তাদের গতি সমীক্ষা দেখা হয় কেন বলো তো? তারা মুভমেন্ট যত আমরা কম করাবো কাজটা কিন্তু বেশি হবে। তুমি দেখবে এই গতি সমীক্ষার উপর বেস করেই সমস্ত ব্যাংকিং এ যে ব্যাংকিং সিস্টেমে বা ব্যাংকের মধ্যে যদি তুমি ঢোকো, তাদের দেখবে অফিস লেআউটটা তৈরি করেছে সেইভাবেই। দেখবে তুমি প্রথমে গিয়ে চেক যাকে দিলে, চেক সে দেখে নিল চেকটা কারেক্ট আছে কিনা, সে দেখে অ্যাকাউন্টে পয়সা আছে কিনা দেখে নিয়ে তারপরে দেখবে তার পাশেই কিন্তু ক্যাশ কাউন্টার আছে, সে ভেরিফাই করে সাইন টাইন ভেরিফাই করে পাশেই ক্যাশ কাউন্টারে বাড়িয়ে দিল। যদি অপোজিট দিকে ক্যাশ কাউন্টার থাকতো তাহলে তাকে কি করতো? ওখান থেকে উঠে সেই চেকটা নিয়ে সেখানে যেতে হতো বা আর একটা লেবার লাগাতে হতো। কিন্তু ওইভাবেই সেট আপটা করা আছে যে অটোমেটিক্যালি তাদের উইদাউট এনি মুভমেন্টে তুমি তারপরেই ক্যাশ কাউন্টারে দিয়ে দেবে, ক্যাশ কাউন্টার থেকে তোমাকে ক্যাশ পেমেন্ট করবে। তাহলে সেই যে সেটাকে বলা হয় গতি সমীক্ষা। তাহলে আমাদের কাজের গতি সমীক্ষা, সময় সমীক্ষা মানে কি? কোন সময়ের মধ্যে এই স্ট্যান্ডার্ড একটা লেবার আমাদের এই কাজটা সম্পন্ন করতে পারবে, সেটাও সময় সমীক্ষা করে দেখা হয়। সেটা হচ্ছে এই জব অ্যানালিসিসের কাজ। সেখানে দেখা হয় যে আমাদের কাজটা কমপ্লিট করতে কত সময় লাগবে একজন স্বাভাবিক লেবারের, সেটাও দেখা হয়। তাহলে সেই কাজগুলো করতে হয়। এরপরে কি করতে হবে? আমাদের জব অ্যানালিসিস করার পরে আমরা এবার দেখছি আমাদের কর্মীরা যারা কাজ করছে, যারা আমরা যে স্ট্যান্ডার্ডটা মেপে দিয়েছি সেই স্ট্যান্ডার্ডের নিচে কাজ আসছে, প্রোডাকশন আসছে না। তাহলে কি করতে হবে? ওদের প্রপার ট্রেনিং দিতে হবে, প্রশিক্ষণ দিতে হবে। আবার যদি নতুন কর্মী হয় তাকে তো প্রশিক্ষণ দিতেই হবে। আর পুরানো কর্মী হলে তাদের প্রোডাক্টিভিটি বাড়াতে গেলে কি করতে হবে? ট্রেনিং দিতে হবে। প্রপার ট্রেনিং দিয়ে আমাদের কাজের সঙ্গে তাদের কি করতে হবে? কাজে দক্ষ করে তুলতে হবে। তাহলে কাজে যদি দক্ষ করে তুলতে পারি তাহলে দেখবো আমাদের প্রোডাক্টিভিটি বাড়বে, ওয়েস্টেজ কমবে, সমস্ত কিছু আমাদের স্মুথলি হতে থাকবে। নেক্সট কাজ হচ্ছে তাহলে প্রশিক্ষণ। এরপরে হচ্ছে পারফরমেন্স অবজারভেশন। এরপরে ট্রেনিং দেওয়ার পর কাজে তো তাদের লাগিয়ে দিলাম, এবার আমরা তো আগে থেকে স্ট্যান্ডার্ড একটা ফিক্সড করে রেখেছি, এবার দেখবো তারা সেই মতো পারফরমেন্স দিচ্ছে কিনা। যদি পারফরমেন্স সেই মতো দেয় ঠিক আছে, আর যদি পারফরমেন্স তার নিচে থাকে তাহলে কি তাদের ট্রেনিং এ কোনো গন্ডগোল হয়েছিল? আরো ট্রেনিং দিতে হবে, আরো তাদের প্রশিক্ষণে রাখতে হবে, নাকি তারা ইচ্ছা করে করছে না? তাহলে সেখানে আবার শাস্তিমূলক ব্যবস্থাও গ্রহণ করতে হবে। সেখানে দেখা যাবে যারা দেখলাম স্ট্যান্ডার্ডের উপরে প্রোডাকশন দিচ্ছে তাদেরকে একটু উৎসাহিত করার জন্য এক্সট্রা কিছু তাদের বোনাস দেওয়া হলো, অধিবৃত্তি দেওয়া হলো। তাই এইগুলো যেগুলো দেওয়া হবে তাহলে সেইগুলো দিলে তারা কি হবে? তারা পারফরমেন্সকে তাদের আরো হাই করার চেষ্টা করবে, তারা উৎসাহিত হবে, প্রোডাক্টিভিটিকে বাড়াবে। আর যারা দেখা যাচ্ছে আমাদের স্ট্যান্ডার্ডের নিচে যারা প্রোডাকশন দেবে, সেই স্ট্যান্ডার্ডের নিচে যারা থাকবে তাদেরকে আমরা প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য হয় শাস্তিমূলক ব্যবস্থা নিলাম, না হলে যারা ভালো পারফরমেন্স দিয়েছে তাদেরকে রিওয়ার্ড দিতে শুরু করলাম।
এটা দেখে কিন্তু যারা লোয়ার প্রোডাকশন দিচ্ছে তারাও কিন্তু হাই করার চেষ্টা করবে প্রোডাকশনকে। তাহলে এই পারফরমেন্স অবজারভেশন করতে হবে, করার পর তারপর পারিশ্রমিক। এরপর আমাদের যারা কর্মী আছে তারা যে কাজটা করছে, তারা যে দায়িত্বটা পালন করছে, তার জন্য তাকে পারিশ্রমিক তো দিতে হবে। সেই পারিশ্রমিকটা ফিক্স করতে হবে যে আমাদের কোম্পানিতে যে কাজ হয় এই কাজ অনুযায়ী আমাদের কতটুকু তাদেরকে পারিশ্রমিক দেওয়া উচিত, স্যালারি দেওয়া উচিত, সেই স্যালারিটা ফিক্স আপ করতে হবে। এবং স্যালারিটা এমন জায়গায় ফিক্স আপ করতে হবে যেখানে কোনো এমপ্লয়ি যেন অফেন্ডেড না হয়। আবার এমন জায়গায় ফিক্স করতে হবে যেখানে কোম্পানি যেন মারাও না পড়ে। কোম্পানি সে মাইনে দিতে দিতেই সে দেখা গেল দেউলিয়া হয়ে গেল, তাহলেও চলবে না। আবার সেখানে কর্মীরা অফেন্ডেড হয়ে যাবে, তাদের দেখা যাবে সংসার চলছে না, সেরকম করলেও হবে না। একটা স্ট্যান্ডার্ড জায়গায় তাকে কিন্তু বেতন দিতে হবে, সেই বেতনের রেট ফেট সমস্ত কিছু ঠিক করতে হবে। ঠিক করার কাজ হচ্ছে এই অপারেটিভ ফাংশনের আরেকটা কাজ। নেক্সট হচ্ছে এমপ্লয়ি ওয়েলফেয়ার। এবার আমাদের কি করতে হয়, কর্মীদের নানান রকম শ্রমিক কল্যাণমূলক ব্যবস্থাগুলো নিতে হয়। যেই রকম একটা কর্মী যেখানে কাজ করছে, কাজের পরিবেশকে কি রাখতে হবে, সুস্থ রাখতে হবে, সুন্দর রাখতে হবে, যাতে সে 8 ঘন্টা যদি ডিউটি করে 8 ঘন্টা যেন সে অস্বস্তি বোধ না করে। তারপরে তার ধরো সাপোজ ভবিষ্যৎ সম্পর্কে কোম্পানিকে নানান রকম ভবিষ্যৎ নিধি তৈরি করতে হবে, যাতে সে কোনো রকম মানে অসুরক্ষা না অনুভব করে, যে আমি কতটা নিরাপদ, আমার ভবিষ্যৎ কি, আমি এই কোম্পানিতে এতটা প্রোডাকশন দিচ্ছি, এত দীর্ঘদিন কাজ করছি, আমার ভবিষ্যতে আমি কি করব, আমি রিটায়ারমেন্টের পরে। তা সেই সমস্তগুলো তারা যাতে নিরাপত্তাহীনতায় না ভোগে তার জন্য কোম্পানিকেই কি করতে হয়, এমন কিছু শ্রমিক কল্যাণমূলক ব্যবস্থা নিতে হয়, যেখানে প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা করতে হয়, কোম্পানিকে ভালো গ্র্যাচুইটি দিতে হয় রিটায়ারমেন্টের পরে, কোম্পানিকে তাদের জন্য ইএসআই করে দিতে হয়, যাতে কোনো রকম অ্যাক্সিডেন্টাল কিছু হলে তাদের চিকিৎসার জন্য অসুবিধা না হয়। তারপরে তাদের প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা করলে সেখানে ভবিষ্যতে তারা রিটায়ার করার পর যাতে তাদের ভবিষ্যৎটা সুরক্ষিত থাকে সেদিকে ব্যবস্থা গ্রহণ করতে হয়। তারপরে শ্রমিকদের কি হয়, শ্রমিক কল্যাণমূলক যে সমস্ত কাজ আছে সেখানে দেখা গেল ডিপার্টমেন্টের মধ্যেই আমরা শ্রমিক যদি অসুস্থ হয়ে পড়ে সেখানে তাদের মেডিকেল ট্রিটমেন্ট দেওয়ার জন্য একটা মেডিকেল অফিসার রাখা হয়। তারপরে শ্রমিকদের ধরো খাওয়া দাওয়া বা টিফিন করার ব্যবস্থা করে রাখা, একটা ক্যান্টিন মেনটেন করা, যাতে তারা টিফিন আওয়ার্সে ওইখানে গিয়ে ঠিক সময়ে খাবারটা পেয়ে যায়। এইগুলো সমস্ত এই শ্রমিক কল্যাণমূলক কাজগুলো আমরা শ্রমিকের কাজের পরিবেশটা যদি তাদের মনের মতো করে তুলতে পারি, সুন্দর করে তুলতে পারি, অবশ্যই তাদের প্রোডাক্টিভিটি বাড়বে এবং তারা স্বতঃস্ফূর্তভাবে তাদের কাজ করবে। আর স্বতঃস্ফূর্তভাবে কাজ করলে সেখানে অবশ্যই আমাদের মেন অবজেক্টিভ যেটা, যে শ্রমিককে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা অনেক সহজ হয়ে যাবে। তাহলে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের মধ্যে এই আমাদের ফাংশনের মধ্যে এইটাও একটা বড় ফাংশন। নেক্সট হচ্ছে এমপ্লয়ি রিলেশন। দেখো, এমপ্লয়ির সঙ্গে সেই যে শ্রমিক মালিকের যে সম্পর্ক, এই সম্পর্কটা কিন্তু সবসময় সুস্থ রাখতে হয়। সুস্থ রাখলে শ্রমিক মালিকের মধ্যে যদি বিরোধ থাকে তাহলে শ্রমিকদের কন্ট্রোল করা কিন্তু খুব টাফ। কিন্তু শ্রমিক মালিকের মধ্যে যদি সম্পর্কটা সুন্দর থাকে তাহলে কিন্তু তাদেরকে কন্ট্রোল করা, তাদেরকে তোমার প্ল্যান মাফিক তাদেরকে কাজ করিয়ে নেওয়াটা অনেক সহজ। তাই সেই জন্য সবসময় শ্রমিকের যে আপারে যারা আছে, যারা শ্রমিককে পরিচালনা করছে, তাদের মধ্যে সম্পর্কটা যেন সুন্দর হয়। টপ ম্যানেজমেন্টে যে বসে আছে সে কিন্তু শ্রমিকদের সঙ্গে কোনো রকম তার সংযোগ নেই। সংযোগে আছে কার, লোয়ার লেভেলে ম্যানেজমেন্টে যারা আছে তারা কিন্তু শ্রমিকদের ট্যাকেল করছে। তাহলে তারা যখন ট্যাকেল করছে তাদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক যদি সুন্দর হয় তাহলে সেখানে দেখা যাবে শ্রমিকদের দিয়ে ইজিভাবে আমরা আমাদের প্ল্যান ওয়াইজ কাজটা করিয়ে নিতে পারবো, নইলে কিন্তু আমরা কাজ করাতে পারবো না। সেইখানে রিলেশনটা কিন্তু সঠিক হতে হবে। নেক্সট হচ্ছে এমপ্লয়িজ রেকর্ড। এবার এমপ্লয়ি সম্পর্কে সমস্ত তথ্য সবকিছু রেকর্ড করে রাখতে হবে। সমস্ত তথ্য মিনস তার অ্যাপয়েন্টমেন্ট প্রসেস, সেগুলো রেকর্ড করা থাকলো, তার বয়স, তার ঠিকানা, তার নাম, তার সমস্ত কিছু, তার ব্যাংক স্টেটমেন্ট, সমস্ত কিছু আমরা রেকর্ডে রেখে দিলাম। এবার কাজ করছে যে প্রত্যেক দিনকার তথ্য, সে কোন সপ্তাহে কি কাজ করেছে না করেছে, সেই সমস্ত রেকর্ডগুলো আমরা করে রাখলাম। রেকর্ড করে রাখলে কি হয়, পরবর্তী সময়ে আমরা শ্রমিকদের যদি উৎসাহিত করার জন্য কোনো রিওয়ার্ড দিই সারা বছরে তার পারফরমেন্স দেখে, তাহলে সেই রেকর্ড থেকে আমরা বের করতে পারবো এই শ্রমিক আমাদের এই পারফরমেন্স দিয়েছে, তাহলে একে অ্যাওয়ার্ড দেওয়া হোক। তাহলে আমরা সেখানে উৎসাহিত করতে পারবো শ্রমিকদের। আর রেকর্ড থাকলে যে কোনো শ্রমিকের যে কোনো রকম কখন কি হবে আমরা তো জানি না। দুর্ঘটনা যদি ঘটে, কোনো শ্রমিককে আমরা হয়তো দেখা গেল দুর্ঘটনা ঘটলে তাকে আমরা কোম্পানির তরফ থেকে হয়তো কম্পেনসেট করতে চাই। তার যদি ঠিকানা, তার ব্যাংক অ্যাকাউন্ট এই সমস্ত না জানি আমরা পাঠাবো কি করে?
পয়সা কড়ি। তা সেই তথ্যগুলো সমস্ত রাখতে হবে, তা সেই তথ্যগুলোকেও আমাদের রেকর্ডের মধ্যে রাখতে হয়, সেগুলো হচ্ছে তার পরের কাজ। এরপরে এই কাজটা হয়ে যাওয়ার পর, এটা সেকেন্ড কাজ হয়ে গেল। এরপরে হচ্ছে আমরা অ্যাডভাইসারি ফাংশন। অ্যাডভাইসারি ফাংশন হচ্ছে, দেখো অ্যাডভাইসারি ফাংশন কি, এখানে একটা এন পড়বে, যে নির্দেশমূলক কাজ কি কি নির্দেশ দিতে হবে। আমরা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে যারা আছি, আমরা কিন্তু হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে যারা আছে তারা কিন্তু এবার নির্দেশ দান করবে কোথায়, প্রথমেই অ্যাডভাইস করবে তাদের কোম্পানির সমস্ত কিছু দেখে নেওয়ার পর প্রথমে অ্যাডভাইস করবে এই টপ ম্যানেজমেন্টকে। টপ ম্যানেজমেন্টকে অ্যাডভাইস করবে এইভাবে আপনারা কাজটা করুন, করলে আপনাদের শ্রমিককে ট্যাকেল করা খুব সহজ হবে এবং আপনাদের প্রোডাক্টিভিটি অবশ্যই ইনক্রিজ করবে। প্রথমে টপ ম্যানেজমেন্টকে তাদের অ্যাডভাইস করাটা, এটা হচ্ছে তাদের একটা কাজ। হ্যাঁ, তাহলে অ্যাডভাইসারি কাজ হচ্ছে টপ ম্যানেজমেন্টকে অ্যাডভাইস করা। এরপর সেকেন্ড কাজ হচ্ছে তাদের ডিপার্টমেন্টাল হেড যে আছে, যে পরিচালনা করছে শ্রমিককে, তাকে কিন্তু অ্যাডভাইস করা, কিভাবে কাজ করবে, কিভাবে লেবারদের দিয়ে কাজ করিয়ে নেবে, সেটা যদি তাদেরকেও বুঝিয়ে দিতে পারে ভালোভাবে, তাদেরকে প্রসেসটা বুঝিয়ে দেয়, তারা তাহলে প্রসেসটা বুঝে গেলে একবার, তারা কিন্তু ইজিভাবে শ্রমিকদের ট্যাকেল করতে পারবে। আর টপ ম্যানেজমেন্টকে তার আগে অ্যাডভাইস করেছে এইভাবে কাজ করতে হবে, সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছে। তাহলে বুঝিয়ে দেওয়ার পর টপ ম্যানেজমেন্ট লক্ষ্য রাখছে কাদের, ডিপার্টমেন্টাল হেডদের, তারা ঠিকমতো কাজ করছে কিনা, তারা যেভাবে আমরা প্ল্যান করে রেখেছি, যেভাবে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের জন্য যাদের স্পেশালিস্ট হিসাবে আমরা এনেছি, তারা যে সমস্ত আমাদেরকে নির্দেশ দান করেছে, তাহলে সেই নির্দেশ অনুযায়ী হচ্ছে কিনা কাজ তারা দেখবে। তাহলে কে দেখবে, টপ ম্যানেজমেন্টে যারা বসে আছে, যে বসে আছে সে দেখবে আমাদের লোয়ার লেভেল ঠিক কাজ করছে কিনা। তাহলে আমাদের কিন্তু এই হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের আমাদের এই কাজগুলো পরপর যদি আমরা করতে পারি, তাহলে দেখব আমাদের কোম্পানির প্রোডাক্টিভিটি বাড়বে, প্রোডাকশন কস্ট কমবে, ওয়েস্টেজ কি হবে, ওয়েস্টেজ কমে যাবে। যখন দেখবে একজন কাজ করে, ভালো মতো কাজ করে, সে প্রশিক্ষিত হলে সে দেখবে নষ্ট খুব কম করে, তাহলে সেখানে আমাদের অন্যান্য ওয়েলথকে যে ব্যবহার করছি, সেই ওয়েলথগুলোকে আমরা ঠিক ব্যবহার করতে পারবো, নষ্ট হবে না। তাহলে প্রোডাক্টিভিটি সেখানে কি হবে, ইনক্রিজ হবে। আর প্রোডাকশন কস্ট কি হবে, কমে যাবে। তাহলে প্রোডাকশন কস্ট কমলে আমাদের কম্পিটিশন পাওয়ার বাড়বে। আমাদের কোম্পানির মেইন অবজেক্টিভ, যে কোম্পানির যে কোনো একটা কোম্পানির মেইন অবজেক্টিভ কি, প্রফিট করা, সেই প্রফিটের দিকে এগোতে পারবো। তাহলে প্রফিট করতে গেলে আমাদের কিন্তু একটা মেইন ফ্যাক্টর হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। আর সেই হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের এই সমস্ত কার্যাবলীগুলো আমাদেরকে খুব সতর্কতার সঙ্গে করতে হবে। যদি আমরা করতে পারি, অবশ্যই আমাদের মেইন অবজেক্টিভের দিকে আমরা পৌঁছাতে পারবো। তাহলে আজকের এই কোশ্চেনটার আলোচনা করলাম এইরকম। তোমরা লেখার সময় লক্ষ্য রাখবে যে তোমাদের মার্কস কতটা অ্যালট করা হয়েছে। মার্কস অ্যালটের উপর কিন্তু তোমরা পয়েন্টগুলোকে ডিসকাস করবে। এখানে পয়েন্টের সংখ্যা অনেক, তাই পয়েন্টটাকে যদি পুরোটা দিয়ে দাও, তাহলে পুরোটা দেওয়ার পরে তারপরে যখন ডিসকাস করবে, ডিসকাস করার সময় তুমি মার্কস দেখে নেবে, মার্কস দেখে নিয়ে সেই মতো আলোচনা করবে। চেষ্টা করবে এই যে প্রত্যেকটা ফাংশনে দুটো করে আলোচনা করে দিলাম বা তিনটে করে আলোচনা করে দিলাম, আলোচনা করে দিয়ে শেষ করবো। হ্যাঁ, তাহলে আর ডিসকাশনটা কম রাখবে, ছোট মার্কস গেলে ডিসকাশনটা কম রাখবে, বেশি রাখবে না। ঠিক আছে, তোমরা মার্কস দেখে আলোচনা করবে, কারণ এতগুলো পয়েন্ট কিন্তু আলোচনা করতে গেলে যে মার্কস দিতে হবে সেই মার্কস কিন্তু দেবে না। ঠিক আছে, মার্কস দেখে আলোচনা করো। এর পরের দিনকে আবার একটা কোনো কোশ্চেনের আনসার নিয়ে আসছি, পরের ক্লাসে আবার দেখা হবে। আজকের মতো টাটা।